প্যাকেট খুলতেই রং বেরঙের সোলার বলগুলো টুপটাপ ঝরে পড়ল। কারুকার্য করা তত্ত্বের ট্রে সাজাতে বসে মনটা অকারণেই ভালো হয়ে গেল নন্দিনীর। কে জানে কেন ছোট থেকেই তত্ত্ব সাজানো, মেহেন্দি পরানো, বিয়ের কনের রূপটান করতে, চুল বাঁধতে বড্ড ভালো লাগে তার। কাজ শেষে এক অন্যরকম ভালো লাগায় ভরে ওঠে মন। ক্লাস 8-এ ওঠার পরপরই বুঝে গিয়েছিল পড়াশোনা তার হবে না, পড়াশোনায় মাথা নেই। তবু কোনো রকমে মায়ের জোড়াজুড়িতে মাধ্যমিকের গণ্ডি টপকেছিল। তার বক্তব্য ছিল, যতই যাই করো না কেন পড়াশোনার কোনো বিকল্প হয় না। কোনো রকমে মাধ্যমিকটা দিয়েই ইফসিতাজ অল অ্যাবাউট বিউটি নামক প্রতিষ্ঠানে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল। সারা কলকাতা থেকে সেরা ছেলেমেয়েরা আসে এখানে কোর্স করতে। এন্ট্রান্স দিয়ে চান্স পেতে হয়। কুতুলপুর থেকে একমাত্র নন্দিনী সুযোগ পেয়েছিল। শুধু সুযোগ পেয়েছিল বলা ভুল। কলকাতার বাঘা বাঘা ছেলে মেয়েদের হারিয়ে সে প্রথম হয়েছিল। জেনে অনেক অবাক হয়েছিল একসময় বাড়ি বাড়ি গিয়ে কনে সাজানো ইপ্সিতাদি এখন নিজেই এক প্রতিষ্ঠানের নাম। কোর্স করার ফাঁকে মাঝে মধ্যেই ইনস্টিটিউশনে আসতেন মোটিভেশনাল স্পিচ দিতে। মন দিয়ে সবটা শুনত নন্দিনী। শুনতে শুনতে মনে হতো তার লড়াই আর ইপ্সিতাদির লড়াই খানিকটা এক। ট্রেনিং শেষে 2 বছর ইপ্সিতাদির সাকরেদি করেছিল। তারপর নেমে পড়ল নিজের রুটি রুজির ধান্দায়। যত্ন করে কনে সাজায় বলে এখন নন্দিনীর বেশ নামডাক হয়েছে। হয়তো সেই কারণেই লাবণ্যকে সাজানোর দায়িত্ব তার কাঁধেই সঁপে দিয়েছেন অভিজিৎবাবু। সঙ্গে রিসেপশনের তত্ত্ব সাজানোর দায়িত্ব। এই বাড়িতে এসে যা বুঝেছে, সুন্দর নগর মফস্বল এলাকার অন্যতম পয়সাওয়ালা ব্যক্তি মিস্টার অভিজিৎ মজুমদার। প্রচুর পয়সার সঙ্গে রুচির মিশেল বাকিদের থেকে তাকে আলাদা করে তুলেছে। একমাত্র মেয়ে লাবণ্য। ঈষৎ ভারীর দিকে গড়ন, কিন্তু মুখখানা লাবণ্যে ঢলঢল। যে দেখবে তারই ভালো লাগবে। কনে সাজানো, তত্ত্ব সাজানো, মেহেন্দি পরানো বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল নন্দিনী। আজকাল তো সোশ্যাল মিডিয়ারই যুগ। সেখানে তার মোবাইল নম্বর দেওয়া ছিল। সেই দেখে অভিজিৎবাবু ফোন করেন। বলেন, কনে সাজানোর পাশাপাশি কনে বাড়ি থেকে রিসেপশনে যে তত্ত্ব যাবে তাও তাকেই সাজাতে হবে। তবে সাজাতে হবে সুন্দরনগরের মজুমদার বাড়ি এসে। এমনতর মামার বাড়ির আবদারে স্পষ্টতই না করতে যাচ্ছিল নন্দিনী। এখন তার পরিচিতি যথেষ্ট। সিরিয়ালের পার্শ্ব চরিত্রের মেকআপ করতে মাঝে মধ্যে স্টুডিওতেও তার ডাক পড়ে। কিন্তু অভিজিৎবাবুর পরবর্তী কথা শুনে সে আর আপত্তি করতে পারল না। তুমি যা টাকা চাইবে তাই পাবে, কিন্তু এখানে এসে তত্ত্ব সাজাতে হবে। বুঝেছিল একমাত্র মেয়ের জন্য কেনা দামি দামি জিনিসপত্র চোখের আড়াল করতে চান না মিস্টার অভিজিৎ মজুমদার। সেই জন্যই বাড়িতে তত্ত্ব সাজানোর ডাক। মানে লেগেছিল বটে, কিন্তু এই মুহূর্তে নন্দিনীর বেশ কিছু টাকার দরকার। ভাইটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে। র্যাঙ্ক বেশ নিচের দিকে। ম্যানেজমেন্ট কোটা ছাড়া ভর্তির উপায় নেই। নন্দিনী বলেছিল এই বছরের জন্য পছন্দের কোনো সাবজেক্টে অনার্স নিয়ে কাছাকাছি কোনো কলেজে ভর্তি হয়ে পরের বছর সর্বভারতীয় পরীক্ষায়
ভালো র্যাঙ্ক আনার জন্য প্রস্তুতি নিতে। কিন্তু বাপ মরা ভাই জেদ খুব। মা প্রায় পায়ে ধরতে বাকি রেখেছিল মেয়েকে। কি আর করে নন্দিনী, রাজি হতেই হলো। এদিকে হঠাৎ করে এতগুলো টাকা জোগাড় করা মুশকিল। এক প্রকার বাধ্য হয়েই অভিজিৎ বাবুর কাজটা নিতে হলো। 100-র উপর ট্রের সংখ্যা, প্রতিটি ট্রে পিছু টাকা। ভর্তির অনেকটা টাকায় উঠে আসবে। চকলেটগুলো সবই বিদেশি। লাল রঙের হার্ট শেপের বাক্সটা দেখে নন্দিনী যত্ন করে হাতে তুলে নিল। চকলেটের ট্রেটা অ্যাট্রাকটিভ হওয়া দরকার। ফটোগুলো যত্ন করে তুলতে হবে। এই কাজটা ভালোভাবে উতরোতে পারলে নন্দিনীর কাস্টমার বেশ খানিকটা বাড়বে, তাতে সন্দেহ নেই। উচ্চবিত্তদের কাজ পেলে টাকার অঙ্কও বাড়ে। লাল রঙের চকলেট বাক্সে হাত বোলাতে বোলাতে ভাবছিল নন্দিনী, এতদিন ধরে সব্বাইকে কোণে সাজিয়ে প্রিয়জনের চোখে অনন্যা করে তুললেও তার মনের ঘর এখনো শূন্য। সেই শূন্য স্থান পূরণ করতে কোনো রঞ্জন এগিয়ে আসেনি। এক বান্ধবীর কাছে গল্প শুনে তার থেকে নিয়ে রবীন্দ্রনাথের রক্তকরবী পড়েছিল। নন্দিনী যখন রঞ্জনের কথা বলতো, একলা দুপুরে তার হৃদয়ে শিহরণ জাগত। মনে হতো একদিন রঞ্জন তার জন্যও আসবে। কলিং বেলটা তখন থেকে বেজে চলেছে। লাবণ্য, সীমাদেবী বাড়ির গাড়িতে শপিংয়ে গেছেন শেষ মুহূর্তের কেনাকাটা সারতে। কোণের ঘরে রঘুদা ঘুমোচ্ছে নিঝুম দুপুরে। এই কদিনে বাড়ির অনেক কিছুই জানা হয়ে গেছে তার। শুধু যার আমন্ত্রণে এ বাড়িতে আসা, তাকে এখনো দেখেনি নন্দিনী। কোনো রকমে কাঁচি, সেলোটেপ, জড়ি, শোলার বল, ছুরি সহ রকমারি জিনিসপত্র সরিয়ে উঠে দাঁড়ালো নন্দিনী। দরজা খুলতেই স্ট্যাচু হয়ে গেল সে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটার মুখের আদল হুবহু তার মতো। উল্টো দিকের মানুষটারও একই অবস্থা। চোখের সামনে যা দেখছে যেন সে বিশ্বাস করতে পারছে না। কয়েক মুহূর্ত বাদে দীর্ঘশ্বাস ফেলে কোনো রকমে বলল, তোমার মায়ের নাম কি চিত্রিতা মজুমদার? এক মুহূর্তে পুরো ব্যাপারটা কল্পনা করে হিম হয়ে গেল নন্দিনীর শরীর। সে দেখছে এই লোকটা তার মায়ের নাম জানে। এর সঙ্গে তার মুখের মিল সাক্ষ্য দিচ্ছে অনেক কিছু, গোপন কিছু, যা প্রকাশ্যে এলে দুটো সংসার টালমাটাল হয়ে যাবে। হরিদা বোধহয় সেই জন্য প্রথম দেখায় অমন চমকে উঠেছিল। কিন্তু লাবণ্য কিংবা সীমাদেবী দুজনের মুখের সাদৃশ্য দেখেও চমকে উঠল না কেন? নাকি প্রবল ব্যস্ততায় এ মিল তাদের চোখে পড়েনি? বোধহয় নন্দিনীর মনের কথা বুঝতে পেরেই ক্লিষ্ট হাসলেন অভিজিৎ মজুমদার। বিষাদাচ্ছন্ন স্বরে বললেন, লাবণ্য আমার মেয়ের পরিচয়ে সমাজে পরিচিত হলেও ওর বায়োলজিক্যাল ফাদার আমি নই। সীমার দ্বিতীয় হাজবেন্ড আমি। লাবণ্য ওর প্রথম স্বামীর সন্তান। হঠাৎ নন্দিনীর ভেতরে কি একটা ঘটে গেল। প্রচণ্ড রাগ হলো উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার ওপর। এই মানুষটার জন্য তার জীবন ছারখার হয়ে গেছে। মায়ের জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। কিন্তু সেই মানুষটার সামনে দাঁড়িয়ে কি অভিযোগ জানাবে ভেবে পেল না নন্দিনী। এসব কথা আপনি আমায় বলছেন কেন? তত্ত্ব সাজাতে এসেছি আপনার বাড়ি, তত্ত্বটুকু সাজিয়ে দিয়ে চলে যাব।
তবে একটা কথা নিশ্চিন্তভাবে জানবেন, আমাদের জীবন অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন আপনি। কোনো দিন আপনাকে ক্ষমা করব না। ক্ষমা যে পাবো না সে আমি তোমায় দেখার পরপরই বুঝতে পেরেছিলাম। তবুও একবার চোখে দেখার লোভ সামলাতে পারছিলাম না, তাই তত্ত্বের বাহানা করে মজুমদার বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু তুমি আমায় দেখার পর কিভাবে রিয়্যাক্ট করবে সেই ভেবে চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনস্থির করতে তো একটু সময় লাগেই বলো। একবার চিত্রিতার সঙ্গে দেখা করিয়ে দাও, কথা দিচ্ছি তোমার কাছে আর কোনো দিন কিচ্ছু চাইব না। দ্বিধায় পড়ে গেল নন্দিনী। মা কি এখন দেখা করতে রাজি হবে? বুকের ক্ষত কত গভীর, এখানে বসে কিভাবে সে তা অনুভব করবে? গম্ভীর মুখে বলল, আমি জিজ্ঞেস করে জানাবো। তবে আমার ধারণা উত্তর নাই হবে। একজন মহিলার জীবন ধ্বংস করার পর ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়? এতই সহজ সব কিছু? আপনার স্ত্রী মানে সীমা দেবী জানেন আপনি বিবাহিত, আপনার সন্তানাদি রয়েছে? সব জানে। বিয়ে করতে রাজি হওয়ার আগে আমি সীমাকে পূর্বজীবনের সব কথা বলে দিয়েছিলাম, কিচ্ছুটি লুকাইনি। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন সীমা দেবী তোমায় দেখে বিন্দুমাত্র অবাক হয়নি। সেদিন জেনেছিলাম চিত্রিতা হারিয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমায় দেখে বুঝলাম তোমরা বেঁচে আছো, চিত্রিতাও ভালো আছে। কেবল আমি সংসারে থেকেও একাকিত্বের আগুনে জ্বলে পুড়ে মরছি। বাইরে নিজেকে সুখী দেখালেও ভেতরে তুষের আগুন জ্বলছে, জ্বলছে ধিকি ধিকি। সীমাকে তোমার ছবি দেখাই, যোগাযোগ করি। আজ যে সীমা শপিংয়ে গেছে সেটাও আগে ভাগে প্ল্যান করা। মাথাটা চক্কর দিচ্ছিল নন্দিনীর। মায়ের জীবনে এত কিছু ঘটে গেছে, কিন্তু সে মেয়ে হয়ে কিচ্ছুটি টের পায়নি। সব ক্ষত সঙ্গোপনে লুকিয়ে রেখেছে তাদের কাছ থেকে। সারা জীবন সে আর ছোট ভাই বাবাকে খুঁজেছে, বাবার আদর না পেয়ে গোপনে কেঁদেছে। অথচ এখন চোখের সামনে বাবা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে পারছে না। উল্টে কেমন একটা রাগ হচ্ছে। মনে হচ্ছে এই লোকটা তার মায়ের সঙ্গে যা করেছে সে অন্যায়ের ক্ষমা হয় না। দিশেহারা নন্দিনী তত্ত্ব সাজানোর জন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রবল যত্নে হাতে তুলে নিল কাঁচি, সোলার বল, জড়ি, গ্লিটার, সেলোটেপ, স্টোন দিয়ে একে একে সাজিয়ে তুলতে লাগলো। সেজে গুজে হাসতে লাগলো ট্রেগুলো। কাজই মুক্তির উপায়। কাজেই ডুবে যেতে হবে আমাকে। ব্যক্তিগত জীবনে যতই জটিলতা আসুক, কাজের ক্ষেত্রে নন্দিনী নিজের নামের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। আপন মনেই বিড়বিড় করতে লাগলো নন্দিনী। নন্দিনীর হাতের কাজ অসম্ভব সুন্দর হয়েছিল, লাবণ্যকেও অপূর্ব দেখাচ্ছিল। মোটা হলেও নন্দিনীর হাতের ছোঁয়ায় তার চিবুক হয়েছিল তীক্ষ্ণ। কলকার কাজে, ব্লাসনের ছোঁয়ায়, চোখের সাজে, এক গা গয়নায় সে যেন রানীর সাজে আসন আলোকিত করে বসেছিল। আগত অতিথিদের প্রশংসা কুড়িয়েছে নন্দিনীর সাজ। অনেকেই তাকে তত্ত্ব এবং কোণে সাজানোর বরাত দিতে চেয়েছে। মনের উথাল পাথাল সামনে স্মিত হেসে সে তাকে সম্মতি জানিয়েছে।
এবার ফেরার পালা। সীমাদেবী এসে হাতে বাকি অর্থ গুঁজে দিয়ে বললেন, খুব সুন্দর কাজ করেছ তুমি, কিন্তু কি জানো নন্দিনী, ছোট্ট মেয়ে নিয়ে এই জগতে একাকী বাঁচতে পারা খুব কঠিন। সব জেনে শুনে তাই এক প্রকার জোর করেই অভিজিৎকে সেদিন বিয়ে করেছিলাম। চিত্রিতাকে হারিয়ে অভিজিৎ তখন বেসামাল। মানুষটা তো ভালো, আমার যন্ত্রণা দেখে রাজি হয়েছিল। বাবাকে তুমি ভুল বুঝো না। হয়তো সময় সেদিন তার খেলা দেখিয়েছিল। ভাবিনি কোনো দিন আর চিত্রিতার খোঁজ পাওয়া যাবে, কিন্তু যখন ঈশ্বরের কৃপায় খোঁজ পাওয়া গেছে, তখন আমি চাইব তোমাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে যাক, তোমরাও বাবার ভালোবাসা পাও। তবে একটা অনুরোধ আছে, রাখবে? কতটা উদার হলে একজন মহিলা এত সহজে নিজের স্বামীর দাবি ছেড়ে দিতে পারে? যতই যাই হোক, এতদিন তো একসঙ্গেই ছিল। তাছাড়া সীমাদেবীর ফোলা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে নিজের স্বামীকে ভারী ভালোবাসে। প্রথমে অভিজিৎবাবু তার প্রয়োজন থাকলেও এখন তার একান্ত প্রিয়জন। কেন জানি না আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল, বলুন কি অনুরোধ? আমি যদি নাও থাকি, লাবণ্যকে কোনো দিন জানতে দিও না যে তার বাবার আরেকটা সংসার আছে। হয়তো মেনে নিতে পারবে না সে, মনে মনে ভীষণ কষ্ট পাবে। যন্ত্রচালিতের মতো ঘাড় নেড়ে বাড়ির বাইরে পা রাখতেই দেখলাম ড্রাইভারের সিটে অভিজিৎবাবু বসে আছেন। আজ লোকটাকে বড্ড বাবা বলে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু কিছুই করলাম না। কেমন যেন লজ্জা করতে লাগলো। গম্ভীর মুখে দরজা খুলে উঠে বসলাম। বুক করার সময় আমার কাছ থেকে অভিজিৎবাবু ঠিকানা জেনে নিয়েছিলেন। আমার আসার জন্য উদ্গ্রীব চিত্তে মা অপেক্ষা করছিল। কিন্তু যেই মানুষটাকে দরজা খুলে সামনে দেখল, মা যেন জগৎ সংসার ভুলে গেল। চৌকাঠ পেরিয়ে এসে জড়িয়ে ধরে বলল, তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে? প্রতিদিন আমার মনে হতো আজ নিশ্চয়ই তুমি ফিরে আসবে। তুমি তো একদিন না বলে হারিয়ে গিয়েছিলে চিত্রিতা। প্রবল অভিমান বাসা বেঁধেছিল বুকের গভীরে। আমি যে বলেছিলাম অপেক্ষায় থেকো, অবশ্যই ফিরব। বাবা যে সেদিন এসে বলল তুমি আর নেই, কিছুতেই আমি সে কথা মানতে চাইনি। কিন্তু বাবা বলেছিল অ্যাক্সিডেন্টে তোমার চেহারা এতটাই বিকৃত হয়ে গেছে যে দেখলেও চেনা যাবে না। বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ছে। তোমার সুন্দর মুখটা আমার চোখের সামনে ভাসছে। মাথা ঠিক ছিল না তখন। দিশেহারা আমি দুই ছেলে মেয়ে নিয়ে বাবার ফ্ল্যাটে চলে আসি। খড়কুটোর মতো আঁকড়ে ধরি বাবাকে। বাবা তোমায় পছন্দ করতো না জানতাম, কিন্তু নিজের জেদ বজায় রাখতে এত বড় মিথ্যে বলবে ভাবতে পারিনি। প্রথম দিকে মোটামুটি ভালোই ছিলাম বাবার আশ্রয়ে, কিন্তু বাবা চলে যাওয়ার পর দাদা ফ্ল্যাট থেকে বের করে দিল। তখন থেকে এখানেই। বাবা কিছু টাকা আমার নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল। সেই সুদ থেকেই সংসার টেনেছি। তবে কি জানো সমরেশ, এখন আমাদের মেয়েটা দাঁড়িয়ে গেছে। মনে নেই হসপিটালে সদ্যজাত মেয়েকে কোলে নিয়ে কত আদর করে নাম রেখেছিলে তুমি? বলেছিলে এই তো আমাদের নন্দিনী।
রক্তকরবীর নন্দিনী। চোখ দিয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। ভাই বোধহয় কিছু কিনতে গিয়েছিল। দরজার সামনে আমাকে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকতে দেখে পিঠে টোকা দিল। ফিসফিসিয়ে বলল, কে এ? কহুকে এসেছে? একে দেখে মা এমন কাঁদছে কেন? আমাদের বাবা। এতদিন রোজ যাকে খুঁজতিস, এখন চল এখান থেকে। অনেক দিনের জমে থাকা মান অভিমানের বরফ গলে যাক আগে, তারপর বলবো হারানো মালার ফুলগুলো ফিরে পাওয়ার গল্প। ফিসফিসিয়ে বলে ভাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।